আজকে আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজির 50টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো জিলেট এক্সাম 2020 আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কনভেনশনাল সোর্স। কনভেনশনাল সোর্স হচ্ছে কোল, পেট্রোল, ডিজেল, নিউক্লিয়ার ফুয়েল এটসেট্রা। প্রচলিত শক্তির উদাহরণ এগুলো। আর অপ্রচলিত শক্তি আর নন কনভেনশনাল সোর্সের উদাহরণ সোলার এনার্জি, উইন্ড এনার্জি, টাইডাল এনার্জি অ্যান্ড বায়োমাস এনার্জি। এক্সামে কোশ্চেন আসতে পারে যে সোলার এনার্জি এটা কোন ধরনের সোর্স, কনভেনশনাল আর নন কনভেনশনাল। সেক্ষেত্রে নন কনভেনশনাল সোর্স। তারপর দ্বিতীয় কোশ্চেনটা ইলেকট্রিক পোটেন্সিয়াল। ইলেকট্রিক পোটেন্সিয়াল, দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়ার্ক পার ইউনিট চার্জ ইজ কল্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল। ইলেকট্রিক পোটেন্সিয়াল কথার অর্থ হলো তড়িৎ বিভব, যার ইউনিট হচ্ছে ভোল্ট or স্ট্যাট ভোল্ট। ভি ইজিক্যাল টু W/Q। এই ছোট্ট ফর্মুলা দিয়ে ছোটোখাটো ম্যাথ আসতে পারে জিলেটে। পাওয়ার দ্য এনার্জি কনজিউমড পার ইউনিট টাইম ইজ কল্ড পাওয়ার, or the energy transfer per unit time or energy converted per unit time is called power. পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট। ইলেকট্রিক্যাল এনার্জি তড়িৎ শক্তি। পাওয়ার কনজিউমড ইন এ গিভেন টাইম ইজ কল্ড ইলেকট্রিক্যাল এনার্জি। ই ইজিক্যাল টু পি ইন্টু টি, পাওয়ার ইন্টু সময়, কিলো ওয়াট আওয়ার। একে বোর্ড অফ ট্রেড ইউনিটও বলা হয়, BOT। তারপর ইন্ডাকটেন্সটা কি? ইন্ডাকটেন্স হচ্ছে অপোজ এনি চেঞ্জ অফ কারেন্ট পাসিং থ্রু ইট। ইন্ডাকটেন্স হচ্ছে কারেন্টটাকে অপোজ করে। এক্সামে কোশ্চেন আসতে পারে ইন্ডাকটেন্স অপোজ কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, নান অফ দ্য। তখন সেক্ষেত্রে কারেন্টটা হবে। ক্যাপাসিট্যান্স হচ্ছে অপোজ দ্য চেঞ্জ অফ ভোল্টেজ অ্যাক্রস ইট। ক্যাপাসিট্যান্সটা হচ্ছে ভোল্টেজটাকে বাধা দেয়। ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি, ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। ইন্ডাকটেন্সকে সাধারণত এল সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপাসিট্যান্সকে সি সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। ওহমস ল এটা হচ্ছে লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নন লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ওহমস লটা হচ্ছে the current is directly proportional to the voltage and inversely proportional to the resistance, V is equal to IR। তাহলে ওহমস লটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? নন লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে, সাচ এজ ডায়োড, ট্রানজিস্টার, SCR, ইলেকট্রোলাইসিস, আর্ক ল্যাম্প, সেমিকন্ডাক্টর, এসব ক্ষেত্রে ওহমস ল অ্যাপ্লিকেবল নয়। এই যে আর ইজিক্যাল টু রো এল বাই এ, এই একটা ফর্মুলা দিয়ে অনেক ছোটোখাটো প্রবলেম পড়তে পারে, যেখানে আরটা কি রেজিস্ট্যান্স, রোটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স ওর আপেক্ষিক রোধ, এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর। ওহমস ল পিওর মেটাল और অ্যালয়ের ক্ষেত্রে ওহমস লটা হচ্ছে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ওহমস ল অনুযায়ী মানে রোধ বাড়তে থাকে। আর তাপমাত্রা সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, ইলেকট্রোলাইসিস, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রোধ কমতে থাকে। আচ্ছা, তারপরে এভারেজ ভ্যালুটা কি? একটা সাইনোসয়েডাল কার্ভ, এর হাফ ওয়েভের ক্ষেত্রে এভারেজ ভ্যালু হচ্ছে ভি এভারেজ ইজিক্যাল টু 2Vm/π, ম্যাক্সিমাম ভ্যালু বাই 2Vm/π। আই এভারেজ সমান 2Im/π। কিন্তু একটা ফুল ওয়েভের ক্ষেত্রে, একটা সাইনোসয়েডাল কার্ভের ক্ষেত্রে ফুল ওয়েভ, সেক্ষেত্রে এভারেজ ভ্যালু 0। কারণ কি? পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, তাহলে এভারেজ ভ্যালু কি 0। তো হাফ ওয়েভের ক্ষেত্রে ভি এভারেজ ইজিক্যাল টু 2Vm/π, আই এভারেজ ইজিক্যাল টু 2Im/π।
আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু হচ্ছে রুটস মিন স্কোয়ার ভ্যালু, আরএমএস ভ্যালু হচ্ছে আইএম বাই রুট টু, ম্যাক্সিমাম ভ্যালু বাই রুট টু একটা সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে। ভিআরএমএস ইজিক্যাল টু ভিএম বাই রুট টু। সেরূপ অন্যান্য ওয়েভের ক্ষেত্রে যেমন ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে আইআরএমএস সমান আইএম বাই রুট থ্রি, ভিআরএমএস সমান ভিএম বাই রুট থ্রি। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে। সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে আইএম বাই রুট টু, ভিআরএমএস এর ক্ষেত্রে ভিএম বাই রুট টু। আচ্ছা, ফর্ম ফ্যাক্টর it is the ratio between RMS value to average value। এটা হচ্ছে রুটস মিন স্কোয়ার ভ্যালু আর এভারেজ ভ্যালুর রেশিও। এটা যে কোনো মানে এর ভ্যালুটা হচ্ছে ফিক্সড 1.11। এটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে 1.11, এটা হচ্ছে ফিক্সড ফর্ম ফ্যাক্টর। পিক ফ্যাক্টরটা হচ্ছে পিক ফ্যাক্টর ইজ দ্য রেশিও বিটুইন ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড আরএমএস ভ্যালু। এটাও সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে এর মানটা হচ্ছে 1.414। এটাও ফিক্সড ভ্যালু। এগুলো হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, তারপর কি বলা আছে, ইন কেস অফ দ্য পিওর রেজিস্টিভ সার্কিট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর সেম ফেজ, সো দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ইউনিটি। একটা পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা কি 0 ডিগ্রি। সো পাওয়ার ফ্যাক্টর কত, কস 0 1। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ ইউনিটি। ইন কেস অফ দ্য পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কী হয়, কারেন্টটা ল্যাগস করে কত 90 ডিগ্রি পিছিয়ে থাকে ভোল্টেজের থেকে। সেক্ষেত্রে কত পাওয়ার ফ্যাক্টর কত, পি ইকাল টু ভিআই কস ফাই। এখানে ফাইয়ের মান কত 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 0। ক্যাপাসিটিভ সার্কিট, কারেন্টটা লিড করে ভোল্টেজ থেকে। পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লিড করে, তো সেক্ষেত্রেও পাওয়ার ফ্যাক্টর 0। পাওয়ার ফ্যাক্টরটা তাহলে কি, পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য রেশিও বিটুইন রেজিস্ট্যান্স অর ইম্পিডেন্স। পাওয়ার ফ্যাক্টর ইজিক্যাল টু আর বাই জেড। আরও অন্যভাবে বলা যেতে পারে পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য রেশিও বিটুইন অ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। কারণ আমরা কি জানি, পাওয়ার হচ্ছে 3 প্রকার: অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভিআই কস ফাই, রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভিআই সাইন ফাই, আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ভিআই। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কি ভিআই কস ফাই বাই অ্যাপারেন্ট পাওয়ার ভিআই। তো সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইজিক্যাল টু কস ফাই। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, একটা যদি আরএলসি সার্কিটের ক্ষেত্রে এক্সএল ইজিক্যাল টু এক্সসি হয়, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা হবে ইউনিটি। এক্সএলটা কি, এক্সএল হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এক্সএল এর ভ্যালু হচ্ছে 2πfl, আর এক্সির ভ্যালু কি 1/2πfc। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইজিক্যাল টু যদি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হয়, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি একটা আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর একটা আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি এক্সএল ভ্যালু ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইজ গ্রেটার দ্যান ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সেক্ষেত্রে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং পাওয়ার ফ্যাক্টর ঠিক অপোজিট। এক্ষেত্রে এক্সসি গ্রেটার দ্যান এক্সএল, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স গ্রেটার দ্যান ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। জিরো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট আর পিওর ক্যাপাসিটিভ সার্কিট। এগুলো বাস্তবে সম্ভব নয় জিরো পাওয়ার ফ্যাক্টর, মানে পিওর ইন্ডাকটিভ সার্কিট আর পিওর ক্যাপাসিটিভ সার্কিট প্র্যাকটিক্যালি সম্ভব নয়। সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0। কারণ কি, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা কত থাকে ওখানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থাকলে কস 90 ডিগ্রির মান কত 0। সো এটা হচ্ছে জিরো পাওয়ার ফ্যাক্টর, এটা বাস্তবে সম্ভব নয়।
আচ্ছা, পি ইকাল টু ভিআই কস ফাই, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আর কিউ, কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, ভিআই সাইন ফাই, যার ইউনিট হচ্ছে ভার। এস ইজিক্যাল টু ভিআই, যেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই তিনটে পাওয়ারকে একটা ট্রায়াঙ্গেল দিয়ে প্রকাশ করলে এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। তারপরে ম্যাগনেটোমোটিভ ফোর্স, এম। ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কি? দ্য ফোর্স প্রডিউসড বাই ম্যাগনেট ইজ কল্ড ম্যাগনেটোমোটিভ ফোর্স। ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিটটা কি? অ্যাম্পিয়ার টার্ন পার মিটার, প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক মিটারে যে পরিমাণ ম্যাগনেটিক ফোর্সটা। তারপরে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট, এগুলার ইউনিটগুলো এক্সামে আসতে পারে, ওই জন্য ইউনিটগুলো বললাম। ইউনিট ইজ ওয়েবার পার মিটার স্কোয়ার। পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি হচ্ছে ইউনিট লেস, পারমিয়াবিলিটির কোনো ইউনিট হয়নি। পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি হচ্ছে প্রত্যেকটা ম্যাগনেটের একটা ম্যাগনেটিক প্রপার্টি, যেটা হচ্ছে পারমিয়াবিলিটি। রিলাক্টেন্স হচ্ছে অপোজিশন অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। রিলাক্টেন্স হচ্ছে যেমন পারমিয়াবিলিটিকে, পরীক্ষা এক্সামে আসতে পারে পারমিয়াবিলিটি অ্যানালগাস টু কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স or retentivity etc, none of the above, সরি। তো সেক্ষেত্রে পারমিয়াবিলিটি হচ্ছে কার অনুরূপ? অ্যানালগাস মিন্স অনুরূপ। কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্সের অনুরূপ। আর রিলাক্টেন্স, রিলাক্টেন্স একটা কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যেমন কোনো পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দেয়, রিলাক্টেন্স এমন, রিলাক্টেন্স তেমন ম্যাগনেটিক মানে চৌম্বক ম্যাগনেটিক ফোর্সটাকে বাধা দেয়, এটা হচ্ছে রিলাক্টেন্স। রিলাক্টেন্স, রিলাক্টেন্স হচ্ছে অ্যানালগাস টু রেজিস্ট্যান্স। ইউনিট হচ্ছে তাহলে উল্টাটা হবে এটি পার ওয়েবার। পারমিয়েন্স, পারমিয়েন্স হচ্ছে ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রিলাক্টেন্স। পারমিয়েন্স হচ্ছে রিলাক্টেন্সের অনন্য। ওয়েবার পার, ইউনিট হচ্ছে ওয়েবার পার এটি। একটা ভালো ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে তার পারমিয়ামেন্স অনেক বেশি ভালো। তো চুম্বক, এই যে চুম্বককে বিভিন্নভাবে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এই যে বিভিন্নভাবে ভাগ করা হয়, তিনটা ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে পারমিয়াবিলিটির উপরে, যার পারমিয়াবিলিটি, প্যারাম্যাগনেটিক মানে যার পারমিয়াবিলিটি একের থেকে মানে মিউর মানটা একের থেকে একটুরও বেশি, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক একের থেকে একটু কম, ফেরোম্যাগনেটিক একের থেকে খুব বেশি। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে বিভিন্ন, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল যেগুলো চুম্বককে সহজেই, যেগুলো তড়িৎ চুম্বক তৈরি হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস লস হচ্ছে ওয়েস্টেজ অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইন ফর্ম অফ দ্য হিট in a magnetic material. To reduce this loss, এটা হচ্ছে একটা হিট লস, এটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এই লসটা হয়, যেটা হচ্ছে হিট লস হিসেবেই পাওয়া। এটা হচ্ছে এই লসটাকে স্মল করা যায় টু অ্যাপ্লাই সিলিকন স্টিল। সিলিকন স্টিল ব্যবহার করলে হিস্টেরিসিস লসটা কম হয়। এডি কারেন্ট লস, এডি কারেন্ট লস, the loss due to eddy current is called eddy current loss. তা eddy current lossটা হচ্ছে thin sheets of lamination, ল্যামিনেশন ইউজ করলে eddy current lossটা অনেক কম হয়। তাই eddy current loss, হিস্টেরিসিস লস হলো।
এই যে এই এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস, এটা হচ্ছে কোর লস। এটা যে কোনো ম্যাগনেটিক, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কোর লসটা কনস্ট্যান্ট। আর দুটা লস হয় মেনলি, হচ্ছে কোর লস একটা ট্রান্সফর্মার বা মোটরের ক্ষেত্রে, কোর লস আর ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোর লস আর কপার লস মেনলি। কোর লসটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস। আর কপার লসটা হচ্ছে চেঞ্জ হয়। ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। আচ্ছা, ফ্লেমিং রাইট হ্যান্ড রুলটা এগুলা জাস্ট পরীক্ষায় কোশ্চেন পড়ে, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কার ক্ষেত্রে প্রযোজ্য হয়? জেনারেটরের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে, না 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 দেওয়া। ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অলওয়েজ জেনারেটর। তো কীরকম মনে রাখবো? ফ্লেমিং রাইট হ্যান্ড রুল এখানে দুটো আর আছে, আর জেনারেটারে দুটো আর আছে। তো সেক্ষেত্রে একটা ট্রিক্স, মানে সেক্ষেত্রে মনে রাখতে হবে এটা জেনারেটর। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল মোটর, এখানে একটা আর আছে, মোটরে একটা আর আছে, এটা একটা জাস্ট ট্রিক্স। ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফটা হচ্ছে ইনডিউসড ইএমএফ ইজি, এর ফর্মুলাটা হচ্ছে P5ZN/60A। এই ফর্মুলা দিয়ে ছোটোখাটো অনেক ম্যাথ পড়ে। এই P5, P ইজিক্যাল টু কি? P ইকাল টু নাম্বার অফ পোল, ফাই ইজিক্যাল টু টোটাল ফ্লাক্স প্রডিউসড, জেড ইজিক্যাল টু টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, এন ইজিক্যাল টু স্পিড, আর এ ইজিক্যাল টু প্যারালাল পাথ, নাম্বার অফ প্যারালাল পাথ। আচ্ছা, ব্যাক ইএমএফ এর ক্ষেত্রেও সেম ফর্মুলা, মোটরের ক্ষেত্রে P5ZN/60A। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলা থেকে একটা হলেও কোশ্চেন আসবে। তারপরে আছে ইনডিউসড ইএমএফ ফলোড। তারপর ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিড মোটর। ডিসি শান্ট মোটর হচ্ছে কনস্ট্যান্ট স্পিড মোটর। যে ডিসি শান্ট মোটরের ইউজ পরীক্ষায় পড়বে। ডিসি শান্ট মোটর মানে কোথায় ইউজ হয়, অ্যাপ্লিকেশনটা কোথায়? লেদ মেশিন, মিলিং মেশিন, যেসব জায়গায় স্পিডটা কনস্ট্যান্ট দরকার সেসব ক্ষেত্রে ডিসি শান্ট মোটর ইউজ করা হবে। আর সিরিজ মোটরটা যে ক্ষেত্রে হাই স্টার্টিং টর্ক প্রয়োজন, যেমন রেল, ট্র্যাকশন সিস্টেম, সেক্ষেত্রে ডিসি সিরিজ মোটর ইউজ করা হবে। তারপরে আচ্ছা, ডিসি কম্পাউন্ড মোটর। ডিসি কম্পাউন্ড মোটর এখানে বোথ ক্যারেক্টারিস্টিক থাকবে, সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিক থাকবে, শান্ট মোটরেরও ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এগুলা বিভিন্ন কনভেয়ার, পাওয়ার ফ্যান, লার্জ প্রিন্টিং প্রেস এইসব জায়গায় হচ্ছে ডিসি কম্পাউন্ড মোটর ইউজ করা হয়। তো যদি কয় মিলিং মেশিন কি মোটর ইউজ করা হয়, সেক্ষেত্রে ডিসি শান্ট মোটর। কারণ মিলিং মেশিনে আমরা কি জানি, এখানে কনস্ট্যান্ট স্পিড লাগে। ইএমএফ ইকুয়েশন, একটা ট্রান্সফর্মারের যদি ইএমএফ ইকুয়েশনটা হয়, ই ইজিক্যাল টু এই যে 4.44 এটা মনে রাখতে হবে। ফাই ইকাল টু টোটাল ফ্লাক্স, এফ ইজিক্যাল টু ফ্রিকোয়েন্সি, এন ইজিক্যাল টু নাম্বার অফ টার্ন, কত কত সংখ্যক পাক আছে এখানে। তারপরে ট্রান্সফরমেশন রেশিওটা কি? ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে V2/V1, E2/E1, N2/N1 और I1/I2, প্রত্যেকটা ট্রান্সফরমেশন রেশিও প্রাইমারি টু সেকেন্ডারি টার্ন, প্রাইমারি টার্ন আর সেকেন্ডারি টার্নসের মধ্যে যে রেশিওটা, মানে সেটা হচ্ছে ট্রান্স রেশিও। আচ্ছা, তারপরে আছে স্টোরেজ সেল। এই যে কোষ, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ সেল আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ সেল। প্রাইমারি স্টোরেজ সেলগুলো কি? যেগুলো হচ্ছে নন রিচার্জেবল, একবার রিচার্জ হয়ে মানে একবার অনলি ফর ওয়ান, একবার মানে চার্জ হয়ে গেলে তারপরে দ্বিতীয়বার আর চার্জ করা যাবে না। এটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ সেল, যেমন ভোল্টিক সেল, ড্যানিয়েল সেল, ড্রাই সেল, এগুলো প্রাইমারি স্টোরেজ সেলের উদাহরণ পড়তে পারে। সেকেন্ডারি স্টোরেজ সেল, লেড অ্যাসিড সেল, অ্যালকিল সেল, এগুলো হচ্ছে সব রিচার্জেবল
সেকেন্ডারি স্টোরেজ সেল যেগুলো মানে রিচার্জেবল, যেমন মোবাইলের ব্যাটারি এটসেট্রা, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে মানে সেকেন্ডারি স্টোরেজ সেল। তারপরে আরও মনে রাখতে হবে জেনারেশন ভোল্টেজ। জেনারেশন ভোল্টেজগুলো কী কী? 3.3 কেভি, 6.6 কেভি, 11 কেভি, 33 কেভি, এগুলো হচ্ছে আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রুল অনুযায়ী এগুলো হচ্ছে জেনারেশন ভোল্টেজ। তা এক্সামে কোশ্চেন পড়তে পারে জেনারেশন ভোল্টেজ ইজ 3.3 কেভি, 20 কেভি, 30 কেভি, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে 3.3 কেভি এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জেনারেশন ভোল্টেজ 3.3 কেভি, 6.6 কেভি, 11 কেভি আর 33 কেভি। আর ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে 33 কেভি, 66 কেভি, 132 কেভি, 220 কেভি, 400 কেভি, 750 কেভি, 1200 কেভি। এইগুলো হচ্ছে ট্রান্সমিশন ভোল্টেজ। আজকে এই পর্যন্ত থাক, পরে আবার 50টা কোশ্চেন আলোচনা করব। এই 50টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ জিলেট এক্সামের জন্য।